নিহান স্তব্ধ হয়ে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে দ্রুত ইশরার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে নিজের রুমালটা বের করে কাটা জায়গাটা শক্ত করে বেঁধে দিল। ইশরার বাবা তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নিহান কিছু না ভেবে দ্রুত ইশরাকে কোলে তুলে বের হয়ে গেলে ইশরার বাবাও পেছনে ছুটে যায়। নিহান বাসায় আসার সময় নিজের বাবার গাড়িটা নিয়ে এসেছিল। ইশরাকে পেছনের সিটে শুইয়ে দিলে ইশরার বাবা ভেতরে গিয়ে ইশরার মাথাটা কোলে নিয়ে বসলো। নিহান দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ইশরার বাবা বিড়বিড় করে বলছে, আমি খুন করেছি আমার মেয়েকে। আমার জন্য আজ আমার মেয়ের এমন অবস্থা। আমি খুন করেছি আমার মেয়েকে। হসপিটালে পৌঁছালে নিহান পুনরায় ইশরাকে কোলে তুলে নিল। ইশরার বাবা শুধু ফুতুলের মতো নিহানের পেছনে যাচ্ছে। সে এখন নিজের মধ্যে নেই। ইশরাকে ইমার্জেন্সি কেবিনে নেওয়া হয়। নিহানের সাদা রুমালটা রক্তে ভিজে গেছে। রুমালের উপর দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। নিহান আর ইশরার বাবা দুজনে ক্লান্ত হয়ে সারি বাঁধা চেয়ারে বসে পড়ল। ইখতিয়ার আহমেদ এখনো বিড়বিড় করে বলে যাচ্ছে, আমি খুন করেছি আমার মেয়েকে। আমি নিজের হাতে নিজের মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। নিহান দুহাতে মাথা চেপে ধরে বসে আছে। মেয়েটা এমন একটা স্টেপ নেবে সে ভাবতে পারেনি। যদি ইখতিয়ার আহমেদ না যেতেন তাহলে কি হতো ভাবতে নিহানের কলিজা কেঁপে উঠছে। নিহান অফিসে চলে যেত আর ইশরা সারাদিন ওভাবেই পড়ে থাকতো। আর একটা সময় হয়তো নিঃশব্দে এ পৃথিবীর মায়া ত্যাগ করত। পকেটে থাকা ফোনটা বেজে উঠলে নিহান বের করে দেখে অফিস থেকে কল দিয়েছে। নিহান উঠে একটু দূরে গিয়ে রিসিভ করলো। স্যার, আমি মিটিংয়ে আসতে পারছি না। নিহান, তুমি এখন এটা কি বলছো? পুরো প্রজেক্ট তুমি দেখেছো আর তুমি সবচেয়ে ভালো জানো। এখন শেষ মুহূর্তে এসে না করলে আমি বিপদে পড়ে যাব। স্যার, আমার খুব কাছের একজন হসপিটালে, অবস্থা খুব একটা ভালো নয়। আমি এখন কোথাও যেতে পারবো না। ঠিক আছে, তুমি শুধু মিটিংটা করেই চলে যেও। ক্লায়েন্ট অলরেডি চলে এসেছে, বেশি সময় লাগবে না। তুমি আমাকে বিপদে ফেলো না প্লিজ। নিহান একটু ভেবে বলল, ওকে স্যার, আমি আসছি। নিহান একবার ইখতিয়ার আহমেদের দিকে তাকিয়ে বের হয়ে গেল হসপিটাল থেকে। সে জানে না তার যাওয়া উচিত হচ্ছে কিনা, তবু যাচ্ছে। আজ মিটিংয়ে না গেলে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। কোম্পানির লস হলে মালিক নিশ্চয় তাকে ছেড়ে দিবে না। এদিকে ইশরার কিছু হলে ইশরার বাবা তাকে কি করবে সেটাও তার জানা নেই। নিহান নিজের চারদিকে অন্ধকার দেখছে। বাসায় গিয়ে মিটিংয়ের ফাইল নিয়ে দ্রুত অফিসে চলে গেল। এদিকে নার্স বের হয়ে বলল, রোগীর সাথে কে আছেন? ইখতিয়ার আহমেদ মাথা নিচু করে কাঁদছিলেন। নার্সের কথায় উঠে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলল, কি হয়েছে আমার মেয়ের? রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে। আমাদের কাছে পর্যাপ্ত রক্ত নেই। যা আছে তাতে হবে না, আরও লাগবে। আপনি তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। আমার আর ইশরার রক্তের গ্রুপ একই। যত রক্ত লাগে আমার থেকে নিন। শুধু আমার মেয়েকে ঠিক করে দিন। ঠিক আছে, আসুন আমার সাথে। ইখতিয়ার আহমেদ নার্সের সাথে যাওয়ার আগে কল করে পারভিন বেগমকে সংক্ষেপে যতটা পারলেন বলে দিলেন। যত তাড়াতাড়ি পারে হসপিটালে আসতে বললেন। ইখতিয়ার আহমেদ রক্ত দিতে চলে গেল। পারভিন বেগম কি করবে বুঝতে পারছে না। এমন খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। ইমন কাছেই ছিল। সে ফোনটা নিয়ে হুরকে কল দিল। হুর সব জানা মাত্র ইশরার বাড়ি গিয়ে পারভিন বেগম আর ইমনকে নিয়ে হসপিটালে চলে গেল। হসপিটালে যাওয়ার বেশ অনেক সময় পর ইখতিয়ার আহমেদ আসলেন। রক্ত দিয়ে তাকে বেশ ক্লান্ত লাগছে। পারভিন বেগম আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। সবাই চুপচাপ বসে আছে কেবিনের বাইরে। ইশরার এখনো জ্ঞান ফেরেনি। নিহান কোনো রকমে মিটিং শেষ করে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। মিটিংয়ে একদমই মনোযোগ দিতে পারছিল না। বস সবটা সামলে নিয়েছে। নিহানকে সবার আগে ইমনের চোখেই পড়ল। ইমন দৌড়ে গিয়ে নিহানকে মারতে লাগলো আর বলছে, তুমি আমার আপুকে মেরে ফেলেছ। কেন মেরেছ আমার আপুকে? আমার আপু কত ভালো, তুমি কেন মেরেছ আমার আপুকে? আমিও তোমাকে মেরে ফেলবো। তোমার মতো বাজে ভাইয়া চাই না আমার। নিহান ইমনের কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। সে ইমনকে বাধাও দিচ্ছে না। আজ ইমন বড় থাকলে হয়তো নিহানকে এত সহজে ছেড়ে দিত না।
হুর গিয়ে ইমনকে ছাড়িয়ে নিল। কঠিন গলায় বলল, কেন এসেছেন এখানে? এখনো বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানতে? হঠাৎ ডক্টর বের হলে ইখতিয়ার আহমেদ তার সামনে গিয়ে দাঁড়ায় আর ভেজা গলায় বলে, আমার মেয়ে কেমন আছে ডক্টর? এখন বিপদমুক্ত, একটু আগেই জ্ঞান ফিরেছে। পেশেন্ট মানসিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। উনি রেসপন্স করতে চাইছিলেন না, তাই আমাদের এত কষ্ট হলো। দেখুন, সুইসাইড কেস, আমাদের পুলিশকে ইনফর্ম করতে হবে। আমাদের কোনো অভিযোগ নেই কারো উপর। আমার মেয়ে বেঁচে আছে, এটাই অনেক আমার জন্য। আমি চাই না এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি হোক। আপনাকে অনুরোধ করছি, আপনি পুলিশকে জানাবেন না। ডক্টর রাজি না হলে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়। আমরা ওর সাথে দেখা করতে পারি? পেশেন্ট কারোর সাথে দেখা করতে চাইছে না। ডক্টর চলে গেলে ইখতিয়ার আহমেদ নিহানের সামনে গিয়ে দাঁড়ায়। ভেবেছিলাম আবার তোমার সামনে গেলে হাত জোর করে ক্ষমা চাইব, কিন্তু এখন আর সেটা প্রয়োজন মনে হচ্ছে না, কারণ আমার করা অন্যায়ের খুব ভালো প্রতিশোধ নিয়েছ আমার মেয়ের উপর। আশা করি আর কোনো ক্ষোভ নেই আমার বা আমার মেয়ের উপর। আমি কথা দিচ্ছি, আজকের পর আর কোনো দিন তুমি আমার মেয়ের মুখও দেখবে না। আমি নিজে চেষ্টা করব যাতে ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায়। তোমার জন্য নয়, নিজের মেয়ের জন্য। এখন তুমি আসতে পারো। নিহান নিচু গলায় বলল, আঙ্কেল। ইখতিয়ার আহমেদ কিছু না বলে নিহানের সামনে হাত জোর করে চলে গেলেন। নিহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হুর নিহানের সামনে গেল। সেদিন আপনার অফিসে গিয়েছিলাম ইস্যুর হয়ে সাফাই গাইতে নয়, ইস্যু নির্দোষ সেটা প্রমাণ করতে। ইশরা নিজের ব্যাগ থেকে একটা চিঠি বের করে নিহানের সামনে ধরল। নিহান প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে হুর বলে, এটা বিয়ে ভাঙার জন্য আপনাকে পাঠিয়েছিল ইস্যু। দুর্ভাগ্য সেটা ফুফার হাতে পড়ে যায়। বিয়ের আগে 1000 বার ইস্যু চেষ্টা করেছিল বিয়েটা ভাঙার। 1000 বার আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল। ফুফার জন্য সব দিকের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। যেটুকু সুযোগ ছিল সব চেষ্টা করেছে। নিহান চিঠিটা নিয়ে বলল, আমি একবার দেখা করতে চাই ওর সাথে। সেটা সম্ভব নয় মিস্টার নিহান রেজওয়ান। অনেক উপকার করেছেন ওকে হসপিটালে আনতে সাহায্য করে। এখন আপনি আসতে পারেন। ইমন আবার রেগে গিয়ে নিহানের দিকে তেড়ে গেলে হুর ইমনকে টেনে নিয়ে অন্যদিকে চলে গেল। উপরের সাদা ছাদের দিকে তাকিয়ে আছে ইশরা। এক হাতে স্যালাইনের ক্যানোলা আর অন্য হাতে রক্তের। মুখটা কেমন ফ্যাকাশে লাগছে তার। ইশরা মনে করার চেষ্টা করল ইখতিয়ার আহমেদকে কল দেওয়ার পর সে কি করেছিল। কল কেটে দেওয়ার পর ইশরার নিজেকে কেমন পাগল পাগল লাগছিল। নিজের মাথায় চুল টেনে কান্না করেছিল চিৎকার করে। হঠাৎই মনে হলো, বাবা কেন আমাকে নিতে আসবে? সে আসবে না আমাকে নিতে। আজ শুধু তার জন্য আমাকে এত অপমান মুখ বুজে সহ্য করতে হয়েছে। আমি তো তার বোঝা হয়ে গিয়েছিলাম, তাই এভাবে তাড়িয়ে দিয়েছে। না, আমি আবার তাদের বোঝা হতে পারবো না। এর থেকে ভালো হবে এত দূরে চলে যাব যেখান থেকে কেউ ফিরে আসে না। সেখানে আমি কারো এত সমস্যার কারণ হব না। আমাকে এত অপমান সহ্য করতে হবে না। ইশরা আনমনে এসব বলে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। সাইড টেবিলে আপেলের সাথে রাখা পলকাটা ছুরি তার কাজটা একদমই সহজ করে দিয়েছে। বাম হাতের ওপর বসিয়ে একটা টান ব্যাস, এটুকুই। ইশরা কারো ডাকে সাড়ে ঘাড় কাত করে তাকাতেই নিজের গর্ভধারিণী মাকে দেখে চোখের শুকনো জলের ধারা আবার ভিজে ওঠে। একবার আমার কথা ভাবলি না? একবার মনে হলো না আমার মা যে আমাকে জন্ম দিয়েছে সে আমার লাশ কিভাবে সহ্য করবে? একবার আমার মুখটা বেশি উঠল না তোর চোখে? আমি কি অন্যায় করেছি? আমাকে কেন এত বড় শাস্তি দিচ্ছিলি? মায়ের কথা ইশরা কেঁদে উঠে বলে, আমাকে মাফ করে দাও মা, আমি আর কখনো এমন ভুল করব না। পারভিন বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে আর ইশরাও মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। ইমন কোথা থেকে দৌড়ে এসে বলল, আপু আমি আর কোথাও
যেতে দিব না তোকে, ওই বাজে ভাইয়াটার সাথে তো একদমই না। তুই আর কখনো আমাকে ছেড়ে যাবি না, কথা দে। ইশরা ছোট ভাইটার দিকে তাকিয়ে মুচকি হাসে। বড় ভাই হলে হয়তো কিছু করতে পারতো বোনের জন্য। ইকতের আহমেদ এতক্ষণ কেবিনের দরজার সামনে দাঁড়িয়েছিল। মাথা নিচু করে ঢুকে বলে, তুই হয়তো কোনোদিনই তোর ফাফি বাবাকে মাফ করতে পারবি না। বিশ্বাস কর মা, আমি তোর ভালোর জন্য এসব করেছিলাম, কিন্তু বুঝতে পারিনি আমার ভালো চাওয়া আমার সন্তানের জীবনে কাল হয়ে আসবে। তবে আর ভুল করব না আমি। এই সমাজ যা ইচ্ছা বলুক আর করুক, আমি তোর পাশে আছি। এবার থেকে যা হবে সব তোর ইচ্ছেতে হবে। হসপিটালের সামনের খোলা জায়গায় একটা বেঞ্চে বসে আছে নিহান। আর সব কিছু বিষাক্ত লাগছে তার কাছে। নিজের কাজের জন্য প্রচণ্ড অনুশোচনা হচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। আজ সব তার হাতের বাইরে চলে গেছে। হুরের দেওয়া চিঠিটা এখনও হাতে। খুব বেশি কিছু নয়, মাত্র কয়েক লাইনের একটা চিঠি। আবার সিরকুটও বলা চলে। আমি আঞ্জুম মিশ্রা, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। তবে সে নয় আপনি যাকে দেখেছেন সে আমার মামাতো বোন হুর ছিল। এটা আমার বাবার ভয়ঙ্কর পরিকল্পনা। হুরের মতো সুন্দরী মেয়েকে দেখিয়ে নিজের কালো মেয়েকে বিয়ে দেওয়ার পরিকল্পনা। আপনার ভালোর জন্য বলছি, আপনি বিয়েটা ভেঙে দিন। আমি হুরের মতো নই, বরং তার বিপরীত। দয়া করে আপনি আমার বাবাকে বলবেন না এসব। আমি আপনাকে জানিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি পারেন বিয়েটা ভেঙে দিন। আল্লাহ হাফেজ। আরও একটা মৃত্যুর জন্য দায়ী হতে যাচ্ছিলে তুমি। পারবে তো নিজেকে ক্ষমা করতে? কারো কথায় হক চকিয়ে তাকায় নিহান। পাশে ছেঁড়া আর ময়লা পোশাকে এক পাগল বসে আছে। অন্য সময় হলে হয়তো নিহান ঘৃণায় মুখ কুঁচকে নিত, কিন্তু পাগলের বলা কথায় সে বিস্মিত। আরও একটা মৃত্যুর দায় মানে কি? পাগলটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বুঝতে পারছো না আমার কথা? আমাকে চিনতে পেরেছ? জানি চিনতে পারোনি। মোহিনীকে মনে আছে তোমার, নাকি তাকেও ভুলে গেছো? নিহান নিজের অতীত খুঁজে মোহিনী নামের কাউকে পেল না। কপাল কুঁচকে বলল, আপনি কোন মোহিনীর কথা বলছেন? আজ থেকে 7 বছর আগে তোমার জন্য কেউ আত্মহত্যা করেছিল, আর তুমি এত তাড়াতাড়ি তাকে ভুলে গেলে? কথাটা কানে যেতে নিহানের গায়ের লোম কাটা দিয়ে উঠল। হ্যাঁ, মনে পড়ে গেছে নিহানের। আজ থেকে 7 বছর আগে তারই জন্য তার ভার্সিটির এক হিন্দু মেয়ে আত্মহত্যা করেছিল। প্রত্যক্ষভাবে সে দায়ী না হলেও পরোক্ষভাবে সম্পূর্ণ সেই দায়ী। নিহান ভয়ে ভয়ে বলল, আপনি চিনতে পেরেছ তাহলে? হ্যাঁ, আমি সেই হতভাগী মোহিনীর বাবা। সেদিন তোমাকে আমি একটা ডায়েরি দিয়েছিলাম, তুমি হয়তো পড়োনি। যদি পড়তে তাহলে আজ এই হসপিটালের সামনে বসে থাকতে না। সাথে তোমার জন্য আর কোনো মেয়েরও মৃত্যুকে আপন করার কথা ভাবতো না। তোমার ভেতরের কুৎসিত মনটা মরে যেত সেই ডায়েরি পড়লে। নিহান ফট করে উঠে দাঁড়ালো আর নিজের গাড়ির দিকে যেতে লাগলো। লোকটা পেছন থেকে হাসতে হাসতে বলল, চোখের পানির মূল্য তোমাকে দিতে হবে। নিজের কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না, তুমিও পারবে না, কখনো না। নিহান গাড়ি নিয়ে বাসার দিকে গেল। বাসায় পৌঁছে নিজের রুমে পাগলের মতো ডায়েরিটা খুঁজতে লাগলো। মোহিনী মারা যাওয়ার 5 দিন পর ডায়েরিটা মোহিনীর বাবা নিহানের কাছে পাঠিয়েছিল নিহানের এক বন্ধুর হাতে। মোহিনীর আত্মহত্যা নিয়ে পুলিশ নিহানকে অনেক হয়রানি করেছিল, তাই রাগে ডায়েরিটা ছুঁড়ে ফেলেছিল রুমের এক কোণে। তারপর আর কখনো খোঁজ করেনি সেই ডায়েরির। 7 বছর আগের ডায়েরি এখন কি খুঁজলেই পাবে? নিহান সারা রুম তন্ন তন্ন করে খুঁজেও ডায়েরি পেল না। এলোমেলো রুমের ফ্লোরে বসে পড়লো মাথায় হাত দিয়ে। হঠাৎ কি মনে করে নিজের মাকে ফোন দিল। মা, আমার রুমে একটা ডায়েরি পেয়েছিলে? নিহানের মা তাড়াহুড়োয় বলল, তুই আবার ডায়েরি লিখতে শুরু করলি কবে থেকে? মা, আজ থেকে 7 বছর আগে। তুমি আমার রুমে কোনো ডায়েরি পেয়েছিলে? নিহানের কথা শুনে নিহানের মা একদম চুপ হয়ে গেল। নিহান বারবার একই প্রশ্ন করে যাচ্ছে। নিহানের মা গম্ভীর গলায় বলল, সেদিন বলেছিলাম অতীত হাতড়ে দেখো, নিজের কোনো অন্যায় খুঁজে পাস কিনা। নিজের অন্যায় নিজের চোখে সহজে পড়ে না রে নিহান। দেখ, তুই নিজেই নিজের করা অন্যায় খুঁজে পেতে 7টা বছর সময় লাগিয়ে দিলি। ডায়েরিটা কোথায় মা?
প্রতিদিনের মতো সেদিনও তোর রুম পরিষ্কার করতে গিয়েছিলাম। তোর ডায়েরি লেখার অভ্যাস নেই, তাই তোর রুমে ডায়েরি দেখে খুব কৌতূহলের বশেই ডায়েরিটা নিয়ে পড়েছিলাম। সেদিন মনে হয়েছিল তোর মতো ছেলেকে জন্ম দিয়ে পাপ করেছি আমি। নিজের উপর প্রচণ্ড ঘৃণা হয়েছিল। চোখ দুটোর বৃষ্টি সেদিন থামতেই চায়নি। মা, ডায়েরিটা কোথায় আছে? আমার আলমারির একদম নিচের তাকে, জুয়েলারি বক্সের নিচে। আলমারির চাবি ডয়ারে আছে। এতটুকু বলে ফোন কেটে দিল নিহানের মা। যে ছেলেকে নিয়ে সবসময় গর্ব হতো, সেই ছেলেকে নিয়ে আজ 7 বছর ধরে লজ্জা হয় নিহানের মায়ের। তিনি নিজেই চান ইশরা চলে যাক নিহানের জীবন থেকে, কারণ নিহানের মতো মানুষ ইশরার মতো মেয়েকে নিজের লাইফ পার্টনার হিসেবে ডিজার্ভ করে না। নিহান প্রায় দৌড়ে নিজের মায়ের রুমে গেল। চাবি নিয়ে আলমারি খুলে একটু খুঁজতেই ডায়েরিটা দেখতে পেল। নীল রঙের একটা সুন্দর ডায়েরি। ডায়েরিটা হাতে নিতে নিহানের হাত অস্বাভাবিক কাঁপছে। কাঁপা হাতে ডায়েরিটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ভেতরের চেয়ারটাতে বসে ডায়েরির প্রথম কয়েকটা পাতা উল্টালো। সবই সাদা। বেশ কয়েকটা পাতা যেতে জর্জরে বাংলা নীল কালিতে লেখা কিছু কথা। হাতের লেখার প্রশংসা না করাটা অন্যায় হবে। নিহান লেখার উপর একবার আলতো করে হাত বুলিয়ে পড়তে লাগলো। নীল নাকি বেদনার রং, আবার বিষের রঙও নীল। তাই নিজের জীবনের বিষাক্ত কিছু অভিজ্ঞতা লেখার জন্য নীল ডায়েরি আর নীল কলমে বেছে নিলাম। আমার নাম মোহিনী রায়। আমার বাবা দীপক রায়ের পুরো পৃথিবী আমি। আমার মা মারা যায় আমার জন্মের সময়। বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। মাকে খুব ভালোবাসে বাবা, আর আমাকেও। তাই আমার দিকে তাকিয়ে জীবনে আর বিয়ে করেনি। বাবা মা দুজনের বৈশিষ্ট্যের বাইরে গিয়ে আমার গায়ের রং হয়েছে কালো। কালো হওয়ার জন্য জীবনে অনেক কথা শুনতে হয়েছে আমাকে, কিন্তু আমার বাবা সবসময় আমার পাশে ছিল। তাই কারো কথায় মাথা না ঘামিয়ে বাবার দিকে তাকিয়ে হাসি খুশি থাকতাম সবসময়। কেউ কিছু বললে খারাপ লাগতো, কিন্তু বাবার মুখের হাসি দেখলে আমার সব ভুলে যেতাম। বেশ চলছিল আমাদের বাবা মেয়ে ছোট একটা পৃথিবী। বাবার স্বপ্ন পূরণের জন্য ভর্তি হলাম ইঞ্জিনিয়ারিংয়ে। পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম সবসময়। একদিন ভার্সিটির ক্যাম্পাসে একটা মেয়ে একটা ছেলেকে প্রপোজ করছে দেখে দাঁড়িয়ে গেলাম। জানার কৌতূহল হলো ছেলেটা কি করে। খুব মনোযোগ দিয়ে দেখছি আমি। ছেলেটা মেয়েটার হাতের ফুল নিয়ে উঠে দাঁড়াতে বলল। মেয়েটাও খুশি হয়ে উঠে দাঁড়ালো। মেয়েটা দাঁড়াতে ছেলেটা নিজের হাতের ফুল মেয়েটার হাতে দিয়ে মুচকি হেসে বলল, সরি, নট ইন্টারেস্টেড। সেই মুচকি হাসিতে যেন হারিয়ে গিয়েছিলাম আমি। এরপর প্রায় দূর থেকে তাকে দেখতাম। মাঝে মাঝে মেয়েরা তাকে প্রপোজ করতো, আর সেই মুচকি হেসে মানা করে দিত। আমি শুধু তার হাসিটা দেখতাম। আস্তে আস্তে তার বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। নাম নিহান নেজওয়ান। সে মুসলিম। আমার 1 বছরের সিনিয়র। তাকে দূর থেকেই দেখতে ভালো লাগতো। আমার সবচেয়ে ভালো লাগতো তার মুচকি হাসিটা। এভাবেই চলতে থাকে সময়। এক্সাম চলে আসে, সবাই ব্যস্ত পড়াশোনা নিয়ে। অনেক দিন হলো নিহানের মুচকি হাসিটা দেখি না। সবসময় গম্ভীর মুখে বইয়ে ডুবে থাকে। অপেক্ষা করতে করতে অসহ্য হয়ে উঠলাম। এক্সাম এগিয়ে আসছে, পড়াশোনায় মন বসাতে পারছিলাম না। একদিন তাকে ভার্সিটির পুকুর পাড়ে একা বসে বই পড়তে দেখে অদ্ভুত ইচ্ছা জাগলো মনে। আমি জানি তার উত্তর কি হবে, তবু তাকে প্রপোজ করে তার মুচকি হাসিটা দেখতে খুব ইচ্ছে করছে। আশেপাশে তাকিয়ে ভার্সিটির ভবনের সামনে গোলা গাছ দেখতে পেলাম। একটা গোলাপ নিয়ে তার সামনে গেলাম। পাতায় ডুবেছিল। আমার উপস্থিতি বুঝতে পারলো না। তার সামনে হাঁটু গেড়ে বসে ফুলটা এগিয়ে দিয়ে একটু জোরেই বললাম, আই লাভ ইউ। আমার আওয়াজ তার কানে যেতে ব্রু কুঁচকে তাকালো আমার দিকে। কি বললে? আই লাভ ইউ। নিহান বেশ কিছু সময় আমার দিকে ব্রু কুঁচকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো আর উচ্চস্বরে হাসতে লাগলো। আমি তার মুচকি হাসিটা ভালোবাসি, কিন্তু তার উচ্চস্বরে হাসি আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। নিহান হঠাৎ হাসতে হাসতে উচ্চস্বরে বলল, এই তোরা কে কোথায় আছিস, দেখে যা। এই নিহান রেজওয়ানের কত খারাপ দিন এসে গেছে যে এমন মেয়ের থেকেও প্রপোজ পেতে হচ্ছে। নিহানের ডাকে অনেকেই এসে জড়ো হলো, আর সবাই আমার দিকে তাকিয়ে হাসছিল। তাদের সবার হাসিগুলো আমার শরীরে কাটার মতো বিঁধছিল, আর নিহানের হাসিটা হৃদয়ে বিষাক্ত তীরের মতো আঘাত করছিল। মাত্র কয়েক সেকেন্ড অনেকটা ভিড় জমা হয়ে গেল সেখানে। নিহান আমার চারপাশে একবার ঘুরে বলল, তোমাকে আমি আজ কিছু টাকা দিয়ে দিব। বাড়ি যাওয়ার সময় একটা আয়না কিনে নিয়ে যাও, আর রোজ বাড়ি
থেকে বের হওয়ার আগে নিজের চেহারাটা একবার দেখে এসো। আমার মনে হয় তোমার বাড়িতে আয়না নেই। যদি থাকতো তাহলে তোমার সাহস হতো না নিহান রেজওয়ানকে প্রপোজ করার। নিহান রেজওয়ানকে প্রপোজ করার জন্য মিনিমাম যোগ্যতা লাগে। নিহানের কথা উপস্থিত সবাই হাসতে লাগলো আর নানা বাজে কথা বলতে লাগলো আমাকে। সেখান থেকে এক ছুটে চলে এসেছিলাম বাসায়। 2 দিন ভার্সিটি যাইনি। বাবার মুখের দিকে তাকিয়ে সব বলার চেষ্টা করছিলাম, কিন্তু এখানেই যে শেষ ছিল না তা আমার অজানাই ছিল। আচ্ছা নিহান, তোমার কাছে আমার একটা প্রশ্ন, যদিও হয়তো সামনে করতে পারবো না কোনো দিন। কি অন্যায় করেছিলাম আমি? সবার মতো আমাকেও তো মুচকি হেসে বলতে পারতে নট ইন্টারেস্টেড, না হয় বিরক্তি নিয়েই বলতে। আমার বেলায় সব পাল্টে গেল কেন? আমার গায়ের রংটা বাকিদের থেকে আলাদা ছিল বলে? বিশ্বাস করো, আমি তোমাকে পাওয়ার জন্য ভালোবাসিনি নিহান। আমার ভালোবাসাটা একতরফা আর নিঃস্বার্থ ছিল। জানো তো নিহান, আমার অন্যায়টা আমি বুঝতে পেরেছি। আমি তোমাদের সভ্য সমাজের একটা নিয়ম ভেঙেছিলাম। এর সভ্য সমাজে মেয়েদের ভালোবাসা বিক্রি হয় ছেলেদের টাকার বিনিময়ে, আর ছেলেদের ভালোবাসা বিক্রি হয় মেয়েদের রূপের বিনিময়ে। আমি তোমাদের সভ্য সমাজের এই গুরুত্বপূর্ণ নিয়মটা ভেঙেছিলাম তোমাকে ভালোবেসে। তাই বলে শাস্তিটা এত ভয়ঙ্কর। ভার্সিটি পা রাখতে পারি না সবার অপমানে। আমি হয়ে উঠেছি সবার হাসির খোরাক। যারা আমাকে চেনেও না তারাও আমাকে অপমান করার সুযোগ ছাড়েনি কখনো। এক্সামে প্রথমবার খারাপ রেজাল্ট হয়েছে আর বাবা খুব কষ্ট পেয়েছে। ভালোবাসার শাস্তি এত কঠিন হয় জানলে কখনো চোখ তুলে তাকাতাম না তোমার দিকে। উপরওয়ালার কাছে প্রার্থনা করব তুমি যেন নিজের মনের মতো কাউকে পাও, যার সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে। মনের সৌন্দর্য না বাইরের সৌন্দর্য, কারণ মনের কোনো দামই তো নেই তোমার কাছে। কাউকে এতটা ভেঙে গুড়িয়ে দিও না যাতে তার জীবনটা মিথ্যে মনে হয়, বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়, আর নিজেকে মনে হয় মূল্যহীন। ভালো থেকো প্রিয়। আজ থেকে তোমাকে এই ডায়েরি বন্দি করে রাখলাম আর ভাববো তোমার কথা। আজ থেকে তুমি নিজের আর নিজের বাবার কথা ভাববো। আলবিদা। এতটুকু লেখার পর আর কিছু লেখা নেই। নিহান নিজের ঝাপসা চোখ মুছে সাদা পৃষ্ঠে উল্টাতে লাগলো। মাঝামাঝি আবার লেখা, নিজের সাথে যুদ্ধ করতে করতে হেরে গেছে। এই পৃথিবীর বাতাস আমার জন্য বিষাক্ত হয়ে উঠেছে। নিঃশ্বাস নিতে পারছি না। আমাকে মাফ করে দিও বাবা। তারপর সব পৃষ্ঠা সাদা। শেষের দিকে এসে আবার কিছু লেখা পেল, তবে সেটা মোহিনীর হাতের লেখা নয়, দেখেই বোঝা যাচ্ছে। আমার মোহিনী অনেক সাহসী ছিল। এত কিছুর পরও ভেঙে পড়েনি, আমার ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু এই সভ্য সমাজ আমার মেয়েকে বারবার ভেঙে গুড়িয়ে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে তার আত্মবিশ্বাস। একের পর এক খারাপ রেজাল্ট আমার মেয়েকে শেষ করে দিচ্ছিল। মানুষের অপমান সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। কখন যে মেয়েটা নিজের সাথে যুদ্ধ করতে করতে হেরে গেল বুঝতেই পারলাম না। সেদিন ভোরে মেয়েটার ঘুম আর ভাঙল না, চিরদিনের মতো ঘুমিয়ে পড়লো। আজ 4 দিন হলো আমার মেয়েটা নেই। এখনো আমার গায়ে আমার মোহিনীর শরীর পোড়া গন্ধ লেগে আছে। সবাই বলছে আমি পাগল হয়ে গেছি মেয়ে হারানোর শোকে। আমি পাগল হইনি, তবে যে সমাজ আমার মেয়েকে মৃত্যুর দিকে ঠেলি দিয়েছে সেই সমাজে আমি থাকতে চাই না। কিন্তু দেখতে চাই উপরওয়ালা তোমার জন্য কি শাস্তি লিখে রেখেছে নিহান রেজওয়ান। নিজের চোখে দেখে যেতে চাই। ডায়েরিটা বন্ধ করে নিহান চিৎকার করে কাঁদতে লাগলো। আজ মাত্র 3 মাস নিহান মানুষের হাসি ঠাট্টা আত্মীয়তা সহ্য করেছে, তাতেই সে হাঁপিয়ে গেছে। আর ঈর্ষা তার হাসির খোরাক হওয়ার কারণে প্রতি মুহূর্তে তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে। আর সেখানে মোহিনী মাসের পর মাস মানুষের অপমান সহ্য করেছে, মানুষের হাসির খোরাক হয়েছে, আর শেষ পর্যন্ত নিজের সাথে যুদ্ধে পরাজিত হয়ে এই স্বার্থপর পৃথিবী থেকে চলে গেছে। এত অন্যায়, এত পাপ কোথায় গিয়ে মুছবে নিহান? এত কিছুর পরও মোহিনী তাকে কোনো শাস্তি দেয়নি, তার সামনে দাঁড়িয়ে জানতে চায়নি কেন তার জীবনটা এভাবে বিষিয়ে দিয়েছে। নিহান ডায়েরিটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। হঠাৎ কিছু ভেবে চোখ মুছে উঠে দাঁড়ালো। নিজের রুমে গিয়ে গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। হসপিটালের সেই জায়গাটাই গেল যেখানে মোহিনীর বাবার সাথে দেখা হয়েছিল। পুরো এরিয়া তন্ন তন্ন করে খুঁজেও তাকে পেল না। সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউ বলতে পারছে না। নিহান ক্লান্ত হয়ে ফুটপাতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। নিহানের চোখের পানিতে বুক আঁকড়ে ধরে থাকা ডায়েরির পাতাগুলি একটু একটু করে ভিজে যাচ্ছে।
দূর থেকে মোহিনীর বাবা নিহানকে দেখে বলল, এই চোখের জলই হয়তো তোমার মনের কালোটা ধুয়ে দিবে, নিয়ে যাবে আর তোমাকে প্রকৃত একজন মানুষ তৈরি করবে। মোহিনীর বাবা কথাটা বিড়বিড় করে বলে অচেনার উদ্দেশ্যে ফাঁড়ি দিল। আর কোনো গন্তব্য নেই, আছে শুধু পথ চলা, যার পরিসমাপ্তি কোথায় জানা নেই তার। হঠাৎ নিহান উঠে দাঁড়িয়ে বলল, মোহিনীবা, তার বাবার কাছে আমি ক্ষমা চাওয়ার সুযোগ পাইনি, কিন্তু ঈশ্বরের সাথে তো কম অন্যায় করিনি। ঈশ্বর বাবা আমার সাথে যতটা অন্যায় করেছে তার থেকে হয়তো আমার করা অন্যায় নেহাত কম নয়। নিহান চোখ মুছে নিল আর উঠে দাঁড়ালো। হসপিটালের দিকে চলে গেল, কিন্তু তার জন্য সেখানে অপ্রত্যাশিত কিছুই অপেক্ষা করছিল। হসপিটালে গিয়ে জানতে পারল ঈশা হসপিটালে থাকতে চাইছিল না কিছুতে। এই অবস্থায় তার উত্তেজিত হওয়া ঠিক নয়, তাই তার কথা মতো তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। তার বাকি চিকিৎসা তার বাড়িতেই হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তারা নিজের গতিতে বয়ে চলে। নিহানের সামনে রাখা আছে ডিভোর্স পেপার, আর তাতে ইশরার সিগনেচারও করা আছে। কেটে গেছে আরও 3টা মাস। অনেক চেষ্টা করেও নিহান ইশরার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। ইখতিয়ার আহমেদ নিজের কথা রেখেছেন। নিহান আর ইশরার মুখ দেখেনি সেদিনের নেতিয়ে পড়া সেন্সলেস মুখটা দেখার পর। নিহান এই দিনের অপেক্ষা তো ছিল, তাহলে আজ কেন কলমটা সে দূরে রাখতে পারছে না? অস্বাভাবিক কাঁপছে নিহানের হাতটা। মস্তিষ্ক বলছে নিহান সাইনটা করে দে, আর মন বলছে সত্যিই কি তুই সাইনটা করতে চাস? কি হলো নিহান, সাইনটা করো। ফাঁস থেকে মিষ্টি কণ্ঠে কথাটা কানে লাগলো। তার কাঁধে হাত রেখে বসে আছে তার হুবি স্ত্রী নীলাদ্রিতা। সবাই তাকে নীলা বলেই ডাকে। ইশরা চলে যাওয়ার পরে নিহানের জন্য মেয়ে দেখা শুরু হয় আবার। এবার আর কোনো ভুল করা যাবে না। নীলা দেখতে এক কথায় অসাধারণ সুন্দরী, হুরের থেকে একদা এগিয়ে। দুধে আলতা গায়ের রং, টানা টানা চোখ আর গোলাপি ঠোঁট। নীলা ঠিক তেমনটাই দেখতে, যেমনটা নিহান সবসময় চেয়েছে নিজের স্ত্রীর মধ্যে। আজ তবু যেন কোথাও একটা শূন্যতা কাজ করছে নিহানের মনে। সে কি চাইছে নিজেই বুঝতে পারছে না। নীলার সাথে বিয়েটা আটকে আছে শুধুই ডিভোর্সের জন্য। সাইনটা করে দিলে হয়তো আজ বাদে কালই তাদের বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে। আকরাম রেজওয়ান নিহানের কাঁপা হাতের দিকে তাকিয়ে বলল, এতদিন তো এটাই চেয়েছিস, ঈশার সাথে ডিভোর্স আর তোর পাশে সুন্দরী হবু স্ত্রী। তো সবই তোর সামনে, তাহলে কি এত ভাবছিস? আমিরা হাসি মুখে বলল, ভাইয়া সাইন করো তো, কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আমি আর নীলা ভাবি একটু পার্লারে যাব। নিহান চোখ বন্ধ করতে চোখের সামনে বৃষ্টি ভেজা ঈশার মুখটা ভেসে উঠল। কি অদ্ভুত আনন্দ উপচে পড়ছিল সেদিন ঈশার মুখে। বৃষ্টিতে যেন নিজের খোলস থেকে বের হয়ে এসেছিল। নীলা নিহানের কাঁধে ধাক্কা দিয়ে বলল, কি হলো, আর কতক্ষণ এভাবে কলম হাতে বসে থাকবে? নিহান নীলার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মেয়েটা চোখে মুখে বিরক্তি প্রকাশ পাচ্ছে। নিজের মনের সাথে যুদ্ধ করে কাঁপা হাতে সাইনটা করেই দিল নিহান। আজ থেকে সে ঈশরার সাথে মিথ্যা সম্পর্ক থেকে মুক্ত। নিহান ঠকানোর শাস্তি ঈশরার বাবা যথেষ্ট পেয়েছে, আর নিহান পেয়েছে শিক্ষা। ঈশরার জীবন নষ্টের জন্য নিহান দায়ী না হলেও মোহিনীর জীবনটা নিহানই নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে বাবা মেয়ের ছোট্ট একটা পৃথিবী। নিহানের সাইন করা হলে যে যার মতো নিজেদের কাজে চলে গেল। আজ শুক্রবার, কারো অফিস নেই, সবাই বাড়িতে আছে। ডিভোর্স পেপার নিহানের কাছে আছে, রোদ 2 দিন আগে এসেছে, কেন জানে সাইনটা করে উঠতে পারছিল না। আজ সবার সামনে করতেই হলো। ডিভোর্স পেপারের সাথে আলাদা একটা খাম এসেছে। নিহান নিজের রুমে গিয়ে খামটা খুলে দেখলো একটা চিঠি আর 10 লক্ষ টাকার একটা চেক, যেটা বিয়েতে দেনমোহর হিসেবে দিয়েছিল নিহান। নিহান চেকটা পাশে রেখে চিঠিটা খুলল। কেমন আছেন মিস্টার নিহান রেজওয়ান? আশা করব অনেক ভালো আছেন, কারণ আজ আপনার সব ইচ্ছে পূরণ হয়েছে। আমার সাথে মিথ্যে সম্পর্কটা থেকে আজ আপনি মুক্ত। দেনমোহরের টাকাটা ফেরত দিলাম। যেখানে বিয়েটাই মিথ্যে ছিল সেখানে দেনমোহরের অধিকারও আমার নেই। হুর বলল চিঠিটা আপনাকে দিয়েছে। এখন নিশ্চয় বুঝতে পারছেন আমি আপনাকে ইচ্ছে করে ঠকাইনি। তাও যদি সন্দেহ থাকে, আপনাকে আরও একটা প্রমাণ দিচ্ছি, যেটার কথা হুরও জানে না। বিয়ের 2 দিন আগে আপনাকে একটা মেসেজ করেছিলাম,
সেটা হয়তো আপনি দেখেননি। দেখলে হয়তো এতগুলো দিন আমাকে সহ্য করতে হতো না, আর না আমাকেও এত কিছু সহ্য করতে হতো। মেসেজ করার আগে 2 বার কলও করেছিলাম, কিন্তু রিসিভ করেননি। নিহান মনে করার চেষ্টা করতে মনে পড়ে গেল বিয়ের ছুটি নেওয়ার জন্য অফিসে তার কাজের চাপ বেড়ে গিয়েছিল। মিটিংয়ে থাকাকালীন মনটা কেঁপে ওঠে। মিটিং শেষে বাইরে এসে দেখে আননোন নাম্বার, তাই এতটা গুরুত্ব দেয়নি। একই নাম্বার থেকে একটা মেসেজও আছে। মেসেজ ওপেন করে পড়তে যাবে তার আগে ফিওন এসে জানায় বস তাকে ডাকছে। ফোনটা পুনরায় পকেটে রেখে বসের কেবিনের দিকে এগিয়ে যায়। এরপর সেই মেসেজের কথা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায় অফিসের কাজ আর বিয়ের চাপে। নিহান দ্রুত নিজের পকেট থেকে ফোনটা বের করে মেসেজ খুঁজতে লাগলো। মেসেজ ডিলিট করার অটো অপশন অন করা নেই, তাই ডিলিট না করে সব মেসেজ যে থেকে যায়। সিম কোম্পানির অনেক মেসেজের ভিড় থেকে নিহান খুঁজে পেল মেসেজটা। বিয়ের 2 দিন আগে সবাই যখন ব্যস্ত, ইশরা বাবার রুমে গিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো। নিজের সাথে যুদ্ধ করতে করতে ইশরা ক্লান্ত হয়ে গেছে। সব চেষ্টা বিফলে যাচ্ছে, তাই একটা শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে 2টো ফোনই পেয়ে গেল। যে ফোনটা দিয়ে হুর নিহানের সাথে কথা বলেছিল সেটা দিয়ে ডায়াল করতে জানতে পারলো তাতে ব্যালেন্স নেই। কাঁপা হাতে নতুন ফোনের নাম্বারটা তুলে কল করলো, কিন্তু রিসিভ হলো না। একটু চিন্তা করে মেসেজ লিখে পাঠিয়ে দিল, আমি আঞ্জু মিশ্রা, যার সাথে আপনার বিয়ে ঠিক করা হয়েছে। দয়া করে বিয়েটা ভেঙে দিন। আপনি যাকে দেখেছেন সেটা আমি নই, আমার বোন হুর। একটা ভয়ঙ্কর পরিকল্পনা আমার বাবার। পুরোটা এখানে বলা সম্ভব নয়। বিয়েটা ভেঙে দিন, না হলে আপনাকেই ঠকতে হবে। বাইরে ইখতিয়ার আহমেদের গলা শুনে কাঁপা হাতে এটুকু লিখে পাঠিয়ে দিয়েছিল ইশরা। কি লিখবে ভেবে পায়নি, তাই যা মনে এসেছে লিখে দিয়েছে। মেসেজ পাঠিয়ে ফোনগুলো আগের জায়গায় রেখে দরজার কাছে যেতে ইখতিয়ার আহমেদের সামনে পড়ে যায়। ইখতিয়ার আহমেদ সন্দেহ চোখে তাকালে ইশরা পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায়। বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত ইশরা আশায় ছিল নিহান বিয়ে ভেঙে দিবে। সময়ের সাথে যখন বিয়েটা হয়ে যায় তখন ইশরা বুঝতে পারে নিহান হয়তো তার মেসেজটা দেখেইনি। মেসেজ পড়ে নিহান কি রিয়াকশন দেবে ভুলে গেছে। মাত্র 1 মিনিট সময় নিয়ে যদি মেসেজটা পড়তো তাহলে হয়তো সব অন্যরকম হতো, কিন্তু আজ শুধু অনুশোচনা ছাড়া কিছুই করার নেই। নিহান এখন শুধু চায় ইশরার কাছে একবার ক্ষমা চাইতে। নিহানের জানা নেই সেই সুযোগ আদৌ কোনো দিন হবে কিনা তার। সামনে নীলার সাথে বিয়ে, কিন্তু নীলার প্রতি এক বিন্দু মনোযোগ দিতে পারছে না সে। বাড়িতে বলেছিল কিছুটা সময় নিতে, কিন্তু সবাই একই কথা বলছে, ঝামেলা শেষ হলে ওয়েট করব কিসের জন্য। নীলা আমির রেজওয়ানের বন্ধুর ভাগ্নি। নিহানের বিষয়ে তারা সবই জানে, আর সব জানার পর ইখতিয়ার আহমেদের কাজের বেশ নিন্দাও জানিয়েছে। দোষ যেহেতু নিহানের ছিল না, আর বিয়েটাও কোনো মূল্য ছিল না, তাই নিহানকে মেনে নিতে তাদের আপত্তি নেই এক বিন্দু। আগের থেকে দুমদামে বিয়ে হচ্ছে নিহান আর নীলার। আজ তো নীলার মুখটা ঘোমটার আড়ালে ঢাকা নেই। নীলা তো সেজেগুজে বসে আছে নিহানের থেকে মাত্র কয়েক ফুট দূরে। নিহান চোখ তুলে তাকালেই নীলা তাকে একটা মিষ্টি হাসি উপহার দিচ্ছে বারবার। তাহলে নিহান কেন পারছে না কবুল বলতে? মনে হচ্ছে গলাটাকে শক্ত করে চেপে ধরে আছে। মাত্র 6 মাসের ব্যবধানে নিহান আজ দ্বিতীয় বিয়ে করছে। তবে প্রথম বিয়েতে যে নিহান ছিল আর আজ যে নিহান আছে, দুজনের মধ্যে অনেক অনেক ফারাক। নিহান যেন একটা ঘোরের মধ্যে আছে, সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে তার। যাকে চায়নি তার বেলায় কত সহজে কবুল বলে দিয়েছিল, আর আজ যার সামনে তার প্রত্যাশিত কেউ বসে আছে, তার তবু কবুল শব্দটা তার কাছে আজ খুব বেশি জটিল মনে হচ্ছে। অনেকটা সময় ব্যয় করে দিল নিহান কবুল বলতে, তবে শেষমেশ নিহান পেয়ে গেল সবসময় চাওয়া অনুযায়ী একজন জীবনসঙ্গিনী, যার রূপ এক পলকে মুগ্ধ করার মতো। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করলে খুবই খুশি হব। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।